আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতির ঘোষণার পরও স্বর্ণের দাম শীর্ষে। ইরানের দেওয়া 10 দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় যুদ্ধবিরতিতে এসেছে দুপক্ষ। 2 সপ্তাহের এই বিরতির পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। খবর দ্য ইকোনমিক্স টাইমস। বুধবার 8 এপ্রিল স্বর্ণের দাম প্রায় 3 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে 95% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্ত মানছে না ইসরায়েল। লেবাননে ব্যাপক হামলায় নিহত 10। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত 10 জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। সকাল থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জেরুজালেম পোস্টের। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজগুলির যানজট নিরসনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়। বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কিভাবে সফল হলো? গত মাসে নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তরুণ নেতা বারেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যেন প্রজন্ম পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন। শুধু তাই নয়, দেশটির পার্লামেন্টেও এখন তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও স্বর্ণের দাম শীর্ষে। ইরানের দেওয়া 10 দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় যুদ্ধবিরতিতে এসেছে দুপক্ষ। 2 সপ্তাহের এই বিরতির পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। খবর দ্য ইকোনমিক্স টাইমস। বুধবার 8 এপ্রিল স্বর্ণের দাম প্রায় 3 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণে ঝুঁকছে বিনিয়োগকারীরা। সেই কারণেই বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। স্পট গোল্ডের দাম 2.3% বেড়ে প্রতি আউন্স 4812.49 ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুর দিকে স্বর্ণের দাম 3%-এর বেশি বেড়ে 19 মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার 3.4% বেড়ে 4841.60 ডলারে পৌঁছেছে। ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে এবং ইরানের কাছ থেকে 10 দফা প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় চালু না করে তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি থাকবে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়ং বলেন, এটি তাৎক্ষণিক স্বস্তির কারণে বাজারে উত্থান। ইরান শেষ পর্যন্ত শর্ত মানবে কিনা তা দেখার বিষয়। স্বর্ণের ক্ষেত্রে $4,930 200 দিনের মুভিং অ্যাভারেজ এবং এরপর $5,000 গুরুত্বপূর্ণ বাধা হবে। একইভাবে রূপার জন্য $80-81 গুরুত্বপূর্ণ স্তর। পাকিস্তান কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে 2 সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ জানায়। ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানায় তারা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পর 10 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে, যদিও তারা এটাও বলেছে যে এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। জ্বালানির দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণকে আরও জটিল করে তুলবে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হারের সময় এর আকর্ষণ কমে যায়, কারণ এটি কোনো সুদ দেয় না। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 8%-এর বেশি কমেছে স্বর্ণের দাম, তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ল।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার 4.9% বেড়ে প্রতি আউন্স $76.48, প্ল্যাটিনাম 3.2% বেড়ে $2020.57 ও প্যালাডিয়াম 4.1% বেড়ে $1529.35 হয়েছে। মধ্যপ্রাচ্যে 95% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এ অঞ্চলের 95% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো। প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইরান ও তার মিত্ররা এ যুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে। শর্ত মানছে না ইসরায়েল। লেবাননে ব্যাপক হামলায় নিহত 10। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত 10 জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। সকাল থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জেরুজালেম পোস্টের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তিতে দাবি জানানো হয়েছিল লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ থামাতে হবে। সেই দাবি মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল জানিয়েছে চুক্তিতে থাকা শর্তের মাঝে লেবানন থাকবে না। এরপরই দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপক হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল, যাতে অন্তত 10 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় 8 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। আল মাইয়াদিন জানিয়েছে রাস এল আইন এলাকায় একটি গাড়িতে হামলায় 2 জন নিহত হয়েছেন। এছাড়াও ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই টাইর শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সম্ভাব্য হামলার আগে সতর্কবার্তা দিয়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলেন। এদিকে লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট চলমান হামলার কারণে বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় 1500-র বেশি মানুষ নিহত এবং 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং তারা বলেছে বাফার জোন তৈরির জন্য আরও এলাকা দখলই তাদের লক্ষ্য। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজগুলির যানজট নিরসনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়। বুধবার 8 এপ্রিল টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উল্লেখ করেছেন ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা ক্লান্ত। পাশাপাশি তিনি হরমুজ প্রণালীতে যানজট নিরসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত জানাননি। মঙ্গলবার রাতে শর্ত সাপেক্ষ 14 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ট্রাম্প আরও বলেন যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলিকে সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচলের সুযোগ দেবে। বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কিভাবে সফল হল? গত মাসে নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তরুণ নেতা বারেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যেন প্রজন্ম পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন। শুধু তাই নয়, দেশটির পার্লামেন্টেও এখন তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। অন্যদিকে বাংলাদেশের তরুণরাও একসময় রাজপথ কাঁপিয়ে সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। তাদের আন্দোলন ছিল শক্তিশালী, আবেগময় এবং পরিবর্তনের প্রত্যাশায় ভরপুর।
তবুও সেই জোয়ারের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও সেই আন্দোলন এখনও কাঙ্ক্ষিত রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারেনি। এ বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে আন্দোলন পরবর্তী প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়ে তোলা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোটেই আশানুরূপ ফলাফল করতে পারেনি। অথচ নেপালের নির্বাচনে এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশের নির্বাচনের 1 মাস পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি বিপুল ভোটে জয় পায়, অথচ দলটির বয়স মাত্র 4 বছর। এই জয়ে বেশ কয়েকজন জেন জি রাজনীতিক পার্লামেন্টে জায়গা করে নেন, আর আরএসপির সঙ্গে জোট করা সাবেক র্যাপার বালেন্দ্র শাহ নেপালের নেতৃত্বে আসেন। এটি এশিয়ায় এক বিরল সাফল্যের গল্প। সাম্প্রতিক বছরগুলোতে এখানে অনেক জেনজি আন্দোলন হলেও নেপালের মতো তরুণদের সরাসরি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ঘটনা আর কোথাও ঘটেনি। দূর থেকে এসব দৃশ্য দেখে আক্ষেপ করেন বাংলাদেশের তরুণ আন্দোলনকারী উমামা ফাতেমা, যিনি 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার জেনজি প্রজন্মের তরুণদের একজন। ব্যক্তিগতভাবে আমি ভীষণ হতাশ। নেপালের তরুণেরা যেভাবে নিজেদের সংগঠিত করতে পেরেছে তা দেখে নিজের দেশের পরিস্থিতি নিয়ে হতাশ না হয়ে পারিনি, বলছিলেন উমামা ফাতেমা। উমামা আরও যোগ করেন, বাংলাদেশ এমন কোনো পরিবর্তন আনতে পারেনি। আমরা আমাদের দেশকে সেভাবে সংগঠিত করে নতুন করে গড়ে তুলতে পারিনি। এটা উপলব্ধি করাটা স্বাভাবিকভাবেই হতাশাজনক। কিন্তু কেন এক দেশে তরুণেরা সফল হলো আর অন্য দেশে এতটা পিছিয়ে পড়ল? নেপালের তরুণ নেতারা বলছেন, তাদের এ সাফল্যের মূল কারণ ছিল সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পারা। নেপালে আরএসপির প্রার্থী হিসেবে কৈলালি অঞ্চলে জয়ী কেপি খানাল বলেন, দেশ কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে দীর্ঘদিনের জমে থাকা গভীর ক্ষোভ সামনে নিয়ে এসেছিল জেনজি আন্দোলন। সেই সঙ্গে জেনজিদের ত্যাগ আর কণ্ঠস্বর মানুষের মনে গেঁথে যায়, যা তারা ভুলে যাননি। কেপি খানাল মনে করেন, ধারাবাহিকতাও জয়ের ক্ষেত্রে বড় একটি কারণ। তিনি বলেন, আমরা বারবার জবাবদিহিতা ও ন্যায়ের কথা তুলে ধরেছি, ধীরে ধীরে সেই বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এটা শুধু পরিস্থিতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোতে সীমাবদ্ধ থাকেনি, এটি সত্যিকারের নির্ভরযোগ্য আন্দোলনে রূপ নিতে শুরু করে। এই আন্দোলনের প্রতি মানুষের আস্থা তৈরি হয় এবং তারাও সেখানে যুক্ত হতে চায়। দুর্নীতির বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ, যা জেন জি প্রজন্মের বিক্ষোভে প্রকট হয়েছিল, তা মূলত প্রতিষ্ঠিত দলগুলোর দিকেই ছিল। এতে অপেক্ষাকৃত নতুন দল আরএসপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেমোক্রেসির পরিচালক নিতাশা কাউল বলেন, নেপালে 3টি প্রতিষ্ঠিত দলই বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল। ফলে তরুণ কেন্দ্রিক দল আরএসপি ও এর নেতারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। বালেন্দ্র শাহ ও আরএসপির জোট করা এবং দলটিতে বহু তরুণ কর্মী ও আন্দোলনের নেতাদের যোগ দেওয়ার সিদ্ধান্ত দলটির সাফল্যে বড় ভূমিকা রেখেছে। কারণ তরুণ প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং বড় পরিসরে ভোটারের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে পেরেছিল আরএসপি। অনেকের মতে এই জোট আরএসপিকেও সুবিধা দিয়েছে। দলটির নেতা রবি লামিচানে তহবিল তছরূপের অভিযোগে বিতর্কের মুখে পড়েন। তবে বালেন্দ্র শাহর সঙ্গে হাত মেলানোর মাধ্যমে দলটি সেই বিতর্ক কাটিয়ে উঠতে পেরেছে। কারণ বালেন্দ্র শাহর মতো জনপ্রিয় নেতাকে ঘিরে ভোটাররা একত্রিত হতে পেরেছেন, যদিও তার নিজের তেমন সংগঠিত কোনো দলীয় কাঠামো ছিল না। নেপালের রাজনৈতিক বিশ্লেষক আমিশ মুলমির মতে, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে দলীয় সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি তরুণ নেতৃত্বাধীন দলকে নির্বাচনে বড় সাফল্য পেতে বিস্তৃত একটি দলীয় কাঠামো গড়ে তুলতে হয়, বিশেষ করে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে। গত বছরের জেনজি আন্দোলনের পর বন্ধুদের কাছ থেকে নতুন দল গঠনের প্রস্তাব পাওয়ার সময় তরুণ কর্মী পুরুষোত্তম সুপ্রভাত যাদব ঠিক এই বিষয়ই মাথায় রেখেছিলেন এবং প্রস্তাবটি নাকচ করে দেন। যাদব বলেন, নির্বাচনে জেতা কোনো সহজ বিষয় নয়। আন্দোলন গড়া আর নির্বাচনে জয় পাওয়া দুটি ভিন্ন বিষয়। যাদব আরও বলেন, একটি রাজনৈতিক দল হুট করে গঠন করা যায় না, এর জন্য বড় কাঠামো দরকার। তখন আমাদের অর্থ জোগাড় করা এবং সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। ওই সময় আমাদের সেই সামর্থ্য ছিল না। এর পরিবর্তে 27 বছর বয়সী পুরুষোত্তম সুপ্রভাত যাদব গত ডিসেম্বরে আরএসপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এই দলকে প্রতিষ্ঠিত দলগুলোর তুলনায় নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করেন। দলটির দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক ছিল এবং দলের তালিকায় বহু নতুন মুখ ছিল। কাউল উল্লেখ করেন যে নির্বাচনে জয় হতে দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাজ প্রয়োজন। একটা আন্দোলন মূলত আবেগ, হতাশা, ক্রোধ বা রাজনৈতিক শুদ্ধতার বোধ থেকে উদ্ভূত হয়,
তা হয়তো পরিস্থিতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর জন্য ভালো, কিন্তু নির্বাচনে জেতার জন্য তা যথেষ্ট নয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বিনয়ের সংস্কৃতি, ঐতিহ্যবাহী সামাজিক রীতিনীতি এবং লিঙ্গীয় ক্রমবিন্যাস প্রায়শই তরুণদের আন্দোলনকে সফল হতে বাধা দেয়। কিন্তু নেপালকে কাউল সাফল্যের একটা ভালো উদাহরণ হিসেবে উল্লেখ করেন। কাউল বলেন, তরুণ আন্দোলন তখনই বেশি কার্যকর হবে যখন অভ্যন্তরীণ বিভাজন কম থাকবে, বিরোধ না থেকে মতাদর্শগত বৈচিত্র্য থাকবে এবং নিজেদের সুবিধায় ব্যবহার করার জন্য আন্দোলনের ফলাফলকে ছিনিয়ে নেবার মতো প্রতিষ্ঠিত দল কম থাকবে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়গুলো অনুপস্থিত ছিল। জেনজি আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে অনেক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের দাপট ছিল। কাউল মনে করেন এই অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো ভুক্তভোগী হিসেবে বিবেচিত হয়েছে। তার মতে বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনে ক্ষমতা শক্তির বিরুদ্ধে আবেগকে কাজে লাগিয়ে সুবিধা ভোগ করেছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো ইমরান আহমেদ মনে করেন এই দলগুলো নিজেদের সংস্কারমুখী হিসেবে উপস্থাপন করেছিল এবং তরুণ নেতৃত্বাধীন সংগঠনগুলোর চেয়ে আরও ভালোভাবে বিক্ষোভের শক্তিকে গ্রহণ আর পরিচালনা করতে সক্ষম হয়েছিল। বিতর্কিত ও সংরক্ষণশীল দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির সিদ্ধান্তটা তাদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। এই সিদ্ধান্ত তাদের অনেক তরুণ সমর্থককে, বিশেষ করে নারীদের, দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৬টি আসনে জিততে পেরেছে। দিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা বলেন, বাংলাদেশে রক্ষণশীল শক্তির সঙ্গে জোট বেঁধে এনসিপি জেনজি আন্দোলনের চেতনার চেয়ে রাজনৈতিক ক্ষমতার দিকে বেশি মনোযোগী হয়েছে। এর মধ্য দিয়ে ভোটারদের কাছে টানার যে সুবর্ণ সুযোগ তাদের হাতে ছিল তা নষ্ট হয়েছে। সময়টাও গুরুত্বপূর্ণ। ঋষি গুপ্তের মতে বাংলাদেশের জেনজি আন্দোলন আর নির্বাচন হওয়ার মধ্যে ১ বছর ৬ মাসের যে ব্যবধানটা ছিল তা আন্দোলনের গতির ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে নেপালে নির্বাচন আয়োজন করতে মাত্র ৬ মাস সময় লেগেছিল। বাংলাদেশের বিক্ষোভকারীরা যা করতে পেরেছেন তা হল পরিস্থিতিতে বড় পরিবর্তনের সূচনা করা। ইমরান আহমেদ বলেন, এসব বিক্ষোভ জাতীয় আলোচনাকে বদলে দিয়েছে। তারা আলোচনাকে সংস্কারের প্রয়োজনের দিকে কেন্দ্রীভূত করতে পেরেছে। ফলে নির্বাচনের সঙ্গে সঙ্গে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে অধিকাংশ মানুষ সংবিধান, সংসদ এবং আইনি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। নতুন বিএনপি সরকারও কাঠামোগত সংস্কার আনার জন্য একটি ৩১ দফা বিশিষ্ট পরিকল্পনার রূপরেখা তৈরি করেছে। তবে কারো কারো মনে সংশয় থেকে গেছে। অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগ আমলে নেওয়া কর্মসূচির ধাঁচেই কাজ করছে। নতুন সরকারের উচিত ছিল বাংলাদেশের তরুণদের জন্য চাকরি ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির দিকে আরও মনোযোগী করা। উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেক তরুণ এখন বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ খুঁজছে। নির্বাচনের পর অনেকে রাজনীতি নিয়েও হতাশ। উমামা যোগ করেন, তরুণদের মধ্যে বিদেশে চলে যাওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এমনকি যারা একসময় দেশে থাকতে চেয়েছিল তারাও এখন সিদ্ধান্ত পাল্টাচ্ছে। তরুণরা যখন দেশের ভেতর ভবিষ্যৎ দেখছেন না, তখন তারা রাজনীতিতে নিজেদের জায়গা কিভাবে খুঁজবেন? এটি এখন বড় সমস্যা। তবে কিছু মানুষ আশা করে সংসদে এনসিপির ছোট আকারের প্রতিনিধিত্ব থাকলেও তার উপর ভিত্তি করে তারা তরুণ আন্দোলনকে পুনর্জীবিত করতে পারবে এবং নিজেদের ভাবমূর্তি ফিরাতে পারবে। দলটি স্থানীয় নির্বাচনে কোনো জোটে না থেকেই প্রার্থী দিচ্ছে। এনসিপি নেতা ও তরুণ আন্দোলনকারী রাহাত হোসেন বলেন, আমি মনে করি এবার মানুষ এই দলকে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গ্রহণ করবে। রাহাত হোসেন আরও বলেন, এনসিপি যদি মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়ায়, তাদের সঙ্গে লড়াই চালিয়ে যায় এবং প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ থাকে, তাহলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে। তবে নেপাল ও বাংলাদেশের তরুণ বিক্ষোভকারীদের একটি লক্ষ্য বেশ স্পষ্ট, তারা পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাবেন। নেপালের নতুন জেনজি পার্লামেন্ট সদস্যরা তাদের নতুন সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার অঙ্গীকার করেছেন। পুরুষোত্তম সুপ্রভাত যাদব বলেন, আমরা এখন রাজপথ থেকে পার্লামেন্টে প্রবেশ করেছি। আমাদের জায়গা বদলেছে, কিন্তু এজেন্ডা নয়। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং রাজনৈতিক পরিচয় বা আত্মীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রবণতা বন্ধ করাটা আমাদের মূল দাবি। যদি আমাদের নিজের দলের বিরুদ্ধে লড়াই করতে হয়, আমরা করব। বাংলাদেশের নতুন সরকার গণভোটের ফলাফল মেনে না চললে প্রয়োজনে আবার রাস্তায় বিক্ষোভে ফিরে আসবেন, বলছেন এনসিপি নেতা রাহাত হোসেন। যারা এখন তাদের থেকে 10 বছর ছোট, তারাও আস্তে আস্তে নিজেদের আন্দোলন সংগঠিত করবে, মনে করেন উমামা ফাতেমা। তিনি বলেন, সম্ভবত বাংলাদেশের পরবর্তী বিক্ষোভের ধাপকে নেতৃত্ব দেবে জেনারেশন আলফা। সূত্র, বিবিসি বাংলা।